তো আজকে আমাদের দুই বন্ধুর গল্প, দুই বন্ধুর সঙ্গে অবশ্যই যাযাবরের গপ্প। বেনারস থেকে সোনিপত যাব। বাইরেও কুয়াশা এখনও দেখাচ্ছে না, ফলে আজকে চেষ্টা করব আমরা ডিরেক্ট সোনিপত ঢুকে যাওয়ার, যদি কুয়াশা না পাই। এখান থেকে সোনিপত আমাদের দেখাচ্ছে প্রায় 12 ঘন্টা, 13-14 ঘন্টা। হঠাৎ এক একটা দিনে তাদের প্রচণ্ড দেশভক্তি জাগে আর কি। ওই একটা দিনের জন্য তারা দেশের কথা খুব ভাবে, আর বাকি দিনগুলো এরকম থুতু থাতা ফেলে জিনিস, নদী প্রকৃতি সমস্ত নোংরা করে ম্যাসাকার করে আর কি। ভক্তিটা যদি সারা বছর থাকে তাহলে দেশটা অনেক সুন্দর হবে। রাসুল্লাহ যেটা বারবার বলে, আইকিউ লেভেলটাই এত কম, হ্যাবলার মতো তাকিয়ে থাকে। মানে বুদ্ধির দিক থেকে প্লাস হওয়ার দরকার নেই, নিউট্রাল হলেও চলবে, নেগেটিভে না গেলেই হলো। সেই ডিডিএল যে দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে সর্ষে খেয়ে, সেই থেকে কিন্তু বাঙালির সর্ষে ক্ষেতের প্রতি প্রেম, সেটা দেখি, তাই না? রবীন্দ্রনাথ লেখেনি যে সর্ষে খেতে ফুল হয়ে তাই তো জাগলো নীল দিগন্তে। আমরা এখানে একটা চায়ের ব্রেক নিলাম। এরকম ক্ষেতের মাঝখানে যদি একটা বাড়ি হতো, জমে ক্ষীর হয়ে যেত। দুদিকে ক্ষেত আর তার মাঝখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। भाई साहब ये जगह का क्या नाम है? सिंगरा माऊ। সিংড়া माऊ। সিংড়া মাও। ওকে ওকে। খাওয়া দাওয়াটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। শুধু আমাদের কাছে নয়, যারা ফ্যামিলি বাচ্চা নিয়ে ট্রাভেল করে তো বটেই। অবভিয়াসলি বিং আ ওম্যান আমার আরেকটা প্রায়োরিটি থাকে, কোথায় পরিষ্কার টয়লেট সেইটা আপনাদেরকে ইনফর্ম করা। সাধারণত মায়েদের সঙ্গে বাচ্চারাও যায় ওয়াশরুম, ঠিক আছে, যাতে ইউটিআই এর চক্করে পড়তে না হয়। আর যে কোনো স্প্রে স্যানিটাইজার, মানে সেটা পিসেফ হতে পারে বা যেটাই হোক, একটা ক্যারি করলে ভালো। আমরা অর্ডার করেছি রুটি, সবজি, মিক্সড ভেজ একটা, গোলাপ আর জামুন। হচ্ছে গোলাপ জামুন। গ্যাস গরমা গরম গোলাপ জামুনটা না দারুণ খেতে। যে কটা খাবার খেলাম তার মধ্যে গোলাপ জামুনটা দি বেস্ট। ভেতরে পুরো কাজু কুচি কুচি করে দেওয়া, মানে আরেকটাও খেতে পারি। বাইটে হুম, কাজুটা করছে আর কিসার ফেসার ইলাইচি দেওয়া, দারুণ খেতে, খুব টেস্টি। বিষয় হচ্ছে যে প্রপার্টিটা আমার খুব ভালো লেগেছে। মানে এইখানে এতদিনে আমি একটা ঠিক জায়গা খুঁজে পেয়েছি, হয়তো আপনাদের হেল্প হবে, যেখানে মেয়েদের জন্য ওয়াশরুমটা ভীষণ পরিষ্কার, ভীষণ ঠিকঠাক। গরমকালে যদি কখনো এখান দিয়ে ট্রাভেল করি, সামনে সুন্দর কাউন্টার, এটা দিয়ে বসে এখানে চা নিয়ে বসে খেতে, আইসক্রিম নিয়ে বসে খেতে ফাটাফাটি লাগবে। আর শীতকালে তো কথাই নেই। তো এখন বাজে 9:50, আমরা বেরোচ্ছি বারাণসী থেকে। দেখা যাক কতক্ষণ লাগে। सर जी आप ही शेफ हो? डोसा बहुत बढ़िया बना था। हाँ? अरे वाह वाह, हाँ, बहुत बहुत फिर आ गया। वाह रे प्रभु, इतना उन्हीं की अच्छा माया। डोसा, हाँ, नॉर्थ इंडिया में नहीं मिलता है। अच्छा अच्छा, अरे वाह। सही था, बहुत अच्छा था। अच्छा, अब जब भी आइए आते रहिएगा। हाँ हाँ हाँ, हम लोग आते जाते रहते हैं, तो इधर खाना। कल रात का खाना भी बहुत अच्छा था, पर ये डोसा तो बहुत बहुत। अरे वाह, वाह रे प्रभु। और हरा भरा कबाब भी बहुत बढ़िया। हाँ, वाह रे प्रभु, बस उन्हीं की माया है। इस जंगल में मंगल हम लोग कर रहे हैं। नहीं सही है। आप लोग सीएमडी साहब आ रहे हैं तो हम लोग तैयारी कर रहे हैं झंडा फहराने की। अच्छा ठीक है। फिर मिलेंगे। अब रुके तो जलेबी उलेबी खा के जाइए। लेट हो गए हैं, अभी बहुत दिल्ली दूर तक जाना है। अच्छा अच्छा, ठीक, ठीक है, जाइए। ओके। मंगलमय करे प्रभु। थैंक यू। थैंक यू सो मच। हाँ, फिर आएंगे। आपका नाम? विष्णुकांत चौबे। विष्णुकांत, थैंक यू। अरे ওনার ছবিটাই তুললাম। উনিটাকে শেফ। শেফ, শেফ ওনার নামটা ভুলে যাচ্ছে, আমি নোট করে নিয়েছিলাম। ওনার ভিডিওই তোলা হলো না। চেহারাটা ওনার কি সুন্দর, একটা মানে আভিজাত্যপূর্ণ। এই বারাণসী শহরকে বাইপাস করে রিং রোড দিয়ে সোজা NH 31 ধরবো। দুদিকে সর্ষের ক্ষেত, এবার প্রচুর সর্ষে চাষ হচ্ছে দেখলাম, না? খুব সুন্দর লাগছিল ক্ষেতগুলো। দারুণ। আপনাদের যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে গুগল ম্যাপে দিল্লি ফিল্লি না দিয়ে সোজা দেবেন বারাণসী এয়ারপোর্ট, তাহলে ওরা আপনাকে রিং রোডে ফেলে দেবে। রিং রোডে ওঠার পর তারপর ডেস্টিনেশন দিয়ে দেবে, বা আর একটু যাওয়ার পর, এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছানোর পর। আপনারা যদি দিল্লির দিক থেকে আসেন, মানে লখনৌর দিক থেকে আসেন এই রাস্তা ধরে, তাহলে মাথার উপরে ফ্লাইওভারটা দিয়ে
নিয়ে গিয়ে আপনাকে একটু আগে ফেলবে, এখান থেকে রাইট টার্ন নেই, সেখান থেকে ইউ টার্ন করে আসতে হবে, রিং রোডটা ধরতে হবে। রিং রোডটা ধরতে হবে। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, চারিদিকে পতাকা তুলছে লোকজন, মানে দেশভক্তি একদম উতলে উতলে উঠছে। পতাকা প্রসেশন। কিন্তু এই লোকগুলোই নদীতে প্লাস্টিক ফেলবে, যেখানে ঘুরতে যাবে জায়গা নোংরা করবে, বাড়ির ভেতরটা পরিষ্কার রাখবে, বাড়ির বাইরে পুরো জঞ্জাল ফেলবে। সব থেকে ইম্পর্টেন্ট, সারা রাস্তা থুতু ফেলে ছিটিয়ে হ্যাঁ, রঙিন লাল করে দিয়ে যাবে। শুধু রাস্তা নয়, যে কোনো ভালো মানে হিস্টোরিক্যাল প্লেস, এই যে ফ্লাইওভার সুন্দর, তার যে পিলার্সগুলো সেগুলো। আবার এরাই তারপরে প্রচণ্ডভাবে হঠাৎ হঠাৎ এক একটা দিনে তাদের প্রচণ্ড দেশভক্তি জাগে আর কি। ওই একটা দিনের জন্য তারা দেশের কথা খুব ভাবে, আর বাকি দিনগুলো এরকম থুতু থাতা ফেলে জিনিস, নদী প্রকৃতি সমস্ত নোংরা করে সব মানে ম্যাসাকার করে আর কি। ভক্তিটা যদি সারা বছর থাকে তাহলে দেশটা অনেক সুন্দর হবে, মানে আমরা অনেক সুন্দর করতে পারবো আর কি। বড় বড় সোসাইটির আমি লিফটে দেখেছি, লিফট, সিঁড়ি। তুই ভাব না, দামি গাড়ি থেকে কিভাবে স্পিড করে, দামি গাড়ি চালাচ্ছে, বড় বড় ব্র্যান্ডের, কোটি টাকা তার দাম, দরজাটা খুললো বাইরে পুরো লাল জল ফেলে দিল আর কি মুখ থেকে। আর খেতে খেতে চিপসের প্যাকেট ফেলা তো হ্যাঁ, ওটা তো কোনো ব্যাপারই না। মানে বাচ্চাকে সে মানে নিজেদেরই সিভিক সেন্স নেই, তাহলে আর বাচ্চাকে কি শেখাবে? বাচ্চা জানে কাজটা খুলে ওইভাবে চকলেটের র্যাপার, চিপসের প্যাকেট সব ফেলতে হয় আর কি। এবং এটা আমরা মানে পড়াশোনা জানা লোকজনদেরও দেখেছি, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও দেখেছি, লক্ষ্য করেছি। এক্স্যাক্টলি, মানে এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আর কি। ক্লোজ বন্ধু বান্ধব যে NH 31-এ অলরেডি পড়ে গেছি, এটা NH 31 রিং রোড থেকে নেমে NH 31-এ বাজার করলাম। এক্স্যাক্টলি, পয়সা আছে, গাড়ি কিনে নিয়েছে, কানে ফোন, মানে পয়সার সঙ্গে গাড়ির স্টিকারটা দেয়, পাওয়ার। না না, এই মানে আপনি যদি দেখেন যে উল্টো দিক থেকে গাড়ি আসছে হাইওয়েতে, হু হু করে বুঝে যাবেন আপনি ইউপিতে আছেন। মানে সব থেকে খারাপ কথা, এভাবে বলা উচিত না, আমার কোনো ওরকম রিজিনাল বায়াসনেস নেই, কিন্তু এরাই বিভিন্ন যে মানে যেখানে ভালো ট্রাফিক সেন্স, সেটা সেই সমস্ত জায়গায় গিয়ে পুরো একদম সেই জায়গাগুলোকে দফা রফা করে দিচ্ছে। হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে পড়ছে, স্লো করে দিচ্ছে, হ্যাঁ। ডান দিক যাচ্ছে, বাঁ দিক একটা যাচ্ছে। লরি স্পিডে আসছে, তার সামনে হঠাৎ করে ডান দিক টার্ন নিয়ে নিল, যাচ্ছিল আস্তে আস্তে, আমরা কোথাও পড়ে গেছি না NH 731। হ্যাঁ, এখনো 31, জনপুরের ওখান থেকে 31 শেষ হবে 732। উল্টো দিক থেকে আসা, ফোন দেখতে দেখতে গাড়ি চালানো, ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো, হঠাৎ মানে শেষ মুহূর্তে ইন্ডিকেটর দেওয়া, আবার কখনো না দেওয়া, মানে মনে করে বাড়ির বারান্দায় আছে আর কি। মানে যেমন বাইক তেমন গাড়ি, সমস্ত কিছু। হ্যাঁ, সেটাই তো বলছি, কি ওটা বাড়ির বারান্দায় থাকার মতো ফিলিং, যে আশেপাশে কেউ নেই, আর কেউ আমার একটা হাইওয়েতে যে লোকে একটা হাই স্পিডে গাড়ি চালাচ্ছে, বা লরি একটা ভারী গাড়ি নিয়ে আসছে ওরকম হেভি ভেহিকল স্পিডে, সেটার সামনে একটু আসলে রাতুল্লাহ যেটা বারবার বলে, আইকিউ লেভেলটাই এত কম, হ্যাবলার মতো তাকিয়ে থাকে। বুঝতেই পারছে না যে কি করলো, বা ও যে প্রাণে বেঁচে গেল সেই বোধটাও নেই। শহর থেকে বেরোলে রাস্তাটা খুব সুন্দর দেখাচ্ছে আপনাদের। একবার শুধু আমাদের তো পেট ভরে গেছে, আমাদের যা যাবারও পেট ভরিয়ে নিতে হবে। डेंसिटी 814। ये डेंसिटी मीटर सही है आपका? है हाँ नहीं, डेंसिटी खराब है, डेंसिटी उधर वो वाला मशीन सही है। अच्छा। 821 से तो उधर से भरवाऊँ? नहीं, कि टैंक वही है, मशीन में एक डेंसिटी फॉल्ट बताता है खाली। डेंसिटी हमें एक बार जब मशीन लगी थी ना, हाँ। तब से वो वैसे ही रहता है। तो उधर से भरवा लो, वहाँ भरा वही भर लो, कोई दिक्कत नहीं, टैंक तो वही है, कोई दिक्कत नहीं है। आइए नहीं ठीक है चलिए। ডেনসিটি মিটারে দেখাচ্ছিল 814, 820 নিচে হলে আমি ভরিই না। একবারই ভরেছিলাম একটা ঢপের জায়গায়, ভুটান, যাই সেই ভুটান নিয়ে যখন ভিডিও বানাবো বলবো কেন ঢপের জায়গা। তো যাই হোক, ভরলাম না, বলছে ডেনসিটি মিটার, ডেনসিটি ঠিক আছে, ডেনসিটি মিটার খারাপ, পাশেরটার ডেনসিটি ঠিক আছে 821, ইউপি বলে কথা, সুতরাং বিশ্বাস তো করতেই হবে, তাই বেরিয়ে ভরাইনি। পেয়ে যাবো তো, রিজার্ভে সবাই গেছে, এই রাস্তায় অনেক কম আছে।
সব জায়গায় ডেনসিটি ভালো হয় না। আগের পেট্রোল পাম্পটাতেই যেরকম ডেনসিটি খুবই কম ছিল, তো এটায় দেখলাম 830 ডেনসিটি, তো ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জৌনপুর আর বারাণসীর যে বর্ডার, সেইখানে মানে আমরা যে রেস্টুরেন্টটা খাই অনেক সময়, তার গায়ে একটা পেট্রোল পাম্প আছে, তারপরে আরেকটা পেট্রোল পাম্প আছে, তারপরে বিপির ভারত পেট্রোলিয়ামের প্রথম পাম্প। খুব ভালো ডেনসিটি। বাস ঠিক, গাড়ির ব্রেকফাস্ট হয়ে গেল। বলছে আরে বেরিয়েছি বারাণসীর জন্য, পৌঁছাবো কাশ্মীর, কি যায় আছে। ফ্ল্যাগ আছে, প্রচন্ড ইমোশন আছে, কাজের ইমোশনটা নেই আর বুদ্ধিটা নেই। যেটা বাইলেন এখান দিয়ে দুদিক দিয়ে গাড়ি চলে, উনি ভাবছেন উনি একাই যান, এটাই দুঃখ। দুঃখ সুখের জিন্দেগি, কি সুন্দর সর্ষে ক্ষেত হয়ে গেছে। ভক্তি রসের সঙ্গে যদি একটু বুদ্ধি রসটাও মানুষের তৈরি হয়, আমি একটু নেগেটিভলি বলছি, ভক্তি রসের সঙ্গে যদি মানুষের একটু বুদ্ধি রসটাও আসে, তাহলে অনেক কাজের কাজ হয়। মানে বুদ্ধির দিক থেকে প্লাস হওয়ার দরকার নেই, নিউট্রাল হলেও চলবে, নেগেটিভে না গেলেই হলো। আচ্ছা, তেল ভরার ব্যাপারে আমরা যেটা করি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোনোর আগে ট্যাঙ্ক ফুল করে নিই। তো ওই আসানসোলের আশেপাশে এসে তেল ফুল করে নেবেন, তার কারণ ঝাড়খণ্ডে তেলের দাম বেশি কম্পারেটিভলি যে স্টেটের মধ্যে দিয়ে আপনারা যাবেন। তারপরে ইউপিতে ঢুকে গেলে ভরাতে পারেন, ইউপিতে সব থেকে কম এই রাস্তায় টুয়ার্ডস সিমলা, বিহারেও বেশি। তো ঝাড়খণ্ড বিহারে আমরা অ্যাভয়েড করি, ওয়েস্ট বেঙ্গলে একদম ভরিয়ে নিই, তারপরে ইউপিতে ঢুকে ভরাই। তারপরে হরিয়ানাতে কম, দিল্লিতে কম, হিমাচলে তো সব থেকে কম। তো আপনারা সেইভাবে প্ল্যান করে নিতে পারেন যে কলকাতাতে ফুল ট্যাঙ্ক করান, আসানসোলের কাছে এসে আবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিন, তারপরে ঝাড়খণ্ড বিহারে অ্যাভয়েড করুন, তারপরে ইউপিতে ঢুকে আবার ফুল ট্যাঙ্ক করান। তারপরে আপনি যেরকম আগ্রাতে যদি সুযোগ পান, আগ্রাতে ইউপির মধ্যেও বেশ কয়েকটা জায়গা আছে আর একটু কম, আগ্রাতে কম। তো ওই গুগলে একবার দেখে নিন কোন স্টেটে কী প্রাইস চলছে, সেই অনুযায়ী ভরতে থাকুন ট্যাঙ্ক। এবার আমরা একটা নাটক চালিয়ে দেবো, শুনতে শুনতে চলে যাবো। সে নিজেকে একটু সংযত করে নিল হয়তো, তারপর বলল, এই আমরা 731-এ পড়লাম, এই ডান দিকের রাস্তাটা চলে গেছে জয়নপুর, তাই তো? এখন বাজে 11:22। হোটেল থেকে আমরা বেরিয়েছি তখন বাজে প্রায় 10টা, মানে 1 ঘন্টা 20 মিনিট মতো লাগলো NH 731-এ পড়তে। দুদিকে সর্ষে খেতে, মানে প্রচুর খেতে সর্ষে চাষ হচ্ছে এখন, বলে এত সুন্দর লাগছে দেখতে। সেই ডিডিএল যে দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে সর্ষে ক্ষেত, সেই থেকে কিন্তু বাঙালির সর্ষে ক্ষেতের প্রতি প্রেম, সেটা দেখি, তাই না? রবীন্দ্রনাথ লেখেনি সর্ষে খেতে ফুল হয়ে সেই লাগলো দিন, রবীন্দ্রনাথ লেখেনি যে সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ঠিক, ফুলে আগুন লাগলো। ঠিক। সেখানে তো শাহরুখ খান ছিল না, কাজল ছিল না। অবসেসড উইথ ডিডিএল যে, সরি, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো বা লাগলো, কি বলেছে? ফ্রন্টে সব কনস্ট্রাকশন বানিয়ে ফেলেছে। না, আমরা যখন প্রথম দিকে NH 731 দিয়ে যেতাম ওই কারণে যে ফাঁকা থাকতো একদম, মানে হু হু করে যাওয়া যেত, আর গ্রিন, খুব গ্রিন ছিল। এখনো ভেতর দিকে আছে, কিন্তু সামনের অংশগুলো যার জমি, প্রত্যেকেই কিছু না কিছু দোকান, একটা দুটো ঘর বানিয়ে, ফ্রন্টগুলো আর মানে রাস্তা থেকে শুধু ওই ঘর বাড়িই দেখা যায়, গ্রিনটা চোখে পড়ে না। গ্রিনটা পেছন দিকে চাষ করছে, ব্যাক সাইডে। এত লরি আমি ফার্স্ট টাইম দেখছি এই সত্যি রাস্তায়। লরিগুলো এখন প্রচুর এই রাস্তাটা নেয়। এটা ঘটলো হচ্ছে মহাকুম্ভের পর থেকে, আর অযোধ্যাটাও একটা টুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে, বলে প্রচুর লোক এই রাস্তাটা এখন ব্যবহার করছে। এক্স্যাক্টলি, কুম্ভ এবং অযোধ্যা অযোধ্যা রাম মন্দির ইনগরেট হওয়ার পর থেকে এই রাস্তাটা অযোধ্যার থেকে কুম্ভ হওয়ার পর যেন প্রচন্ড বেশি হয়ে গেছিল, মনে করে দেখ। মানে খাবার দোকান পরপর, খাবার রেস্টুরেন্ট বা ওই ধরনের ছোটোখাটো ধাবা প্রচুর বেড়ে গেছে। ঝাড়খণ্ডের রাস্তাটাও তো তাই হয়েছে।
দোকান বা ধাবা বা চাকার দোকান, এই দোকান, নানাবিধ দোকানে ভর্তি। ব্যাক সাইডগুলো একটু চাষ করছে, ঠিক আছে। Attention to the vehicle ahead. ফ্রন্টে আর গ্রিন দেখায়, মানে আপনি যে হাইওয়ে দিয়ে যাবেন গ্রিন দেখতে পাবেন না, সবুজ চোখে পড়বে না, শুধু Attention to the vehicle ahead. সবুজ আছে একেবারে নেই, আগে যেরকম ছিল তার চেয়ে কমে গেছে কমেছে, অনেক কমেছে। একদম। তুই গোটা বিহার দিয়ে যখন হাইওয়ে দিয়ে আসিস কতটুকু সবুজ দেখতে পাস আমাকে বল। ঠিক। হ্যাঁ, ভেতরে যখন আমরা সেই পূর্বাঞ্চল ধরার জন্য ঢুকতাম হুম। সেখানে পুরো ক্ষেত গ্রাম, সেটা ঠিক আছে। সেখানে হয়তো এখন এতদিন বাদে গেলে দেখবি সেখানেও প্রচুর দোকানপাট হয়ে গেছে। আমরা এখানে একটা চায়ের ব্রেক নিলাম। এই চারিদিকে এত সর্ষে ক্ষেত, মানে ক্ষেতে সর্ষে চাষ হচ্ছে, দারুণ লাগছে। এই যে আমরা এখন চা বানাচ্ছি। কি চা এটা? ওই আমাদের দার্জিলিং টি, গরম জল নিয়ে এসেছি, টি ব্যাগটা দিয়ে দিই। জায়গাটা সুন্দর না? এটাই তো খুব ভালো লাগছে, সবুজ হ্যাঁ, সবুজ ক্ষেতটা কি ভালো লাগছে। ওদিকে সর্ষে, সামনে সম্ভবত অন্য কি লাগিয়েছে, ভুট্টা হতে পারে সামনে। ঠান্ডা আর- কিন্তু নেই, হ্যাঁ ঠান্ডা নেই এবং রোদটা হচ্ছে মানে একদম চড়া। হ্যাঁ বেশ চড়া। ওই শীতের যে মিহি মিষ্টি রোদ সেরকম কিন্তু নয়। দে চা, চাটা না আহ। দার্জিলিং চা। তো এটা হচ্ছে NH 731। আমাদের মনে হয় লখনৌ যাওয়ার জন্য এই রাস্তাটা বেশ কনভিনিয়েন্ট। NH 19 দিয়েও যেতে পারেন, কানপুর এলাহাবাদ হয়ে, কিন্তু ওইদিকে লরির বা গাড়ির চাপ একটু বেশি থাকে। এরকম ক্ষেতের মাঝখানে যদি একটা বাড়ি হতো, জমে ক্ষীর হয়ে যেত। কি সুন্দর লাগছে, দুদিকে ক্ষেত আর তার মাঝখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। NH 731 রাস্তাটাও যে কারণে খুবই ভালো লাগে আমাদের। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার কোনো মানেই হয় না। হ্যাঁ, আপনারা যারা ফার্স্ট টাইম আসছেন এবং আপনাদের মানে প্রচুর ভিডিও দেখেছেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, তাদের হয়তো একটু ফোমো হতে পারে যদি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে না ধরে আসেন। আদারওয়াইজ কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এক রাস্তার কিলোমিটার ওয়াইজও বেশি পড়ে, টাইম ওয়াইজও বেশি পড়ে, এবং আপনি যদি ম্যাপটা দেখেন বুঝতে পারবেন মানে অনেকটা মানে কার্ভ হয়ে অনেক বেশি রাস্তা আপনাকে পেরোতে হবে যদি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নেন কিলোমিটার ওয়াইজ। ফলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে আসার কোনো মানেও হয় না। রাস্তাটা দারুণ, মানে মাখনের মতো, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। আরেকটা আসার কারণ হতে পারে সেটা হচ্ছে যে একটু বেশিক্ষণ মানে রাস্তাটা বেশি কভার করতে হবে, কিন্তু যেহেতু স্মুথ মাখনের মতো রাস্তা তাড়াতাড়ি পৌঁছে যাবো সেটারও উপায় নেই, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট 100 এবং প্রচুর স্পিড ক্যামেরা লাগানো আছে। 100 ক্রস করলেই আপনার ফাইন চলে আসবে, এবং আমারও এসছে একবার। তো যে কারণে সব মিলিয়ে আমার মনে হয় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার কোনো মানে হয় না। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে গেলেও আপনাকে স্টেট হাইওয়ের মধ্যে দিয়ে বেশ কিছুটা যেতে হয়, সেই রাস্তার কন্ডিশনও কিন্তু বেশ খারাপ। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, যদি একটা ফোমো ব্যাপার থাকে তাহলে যান, কিন্তু ফেরার সময় মানে এই রাস্তা দিয়ে যখন ফিরবেন তখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা আমি একেবারেই সাজেস্ট করি না। মানে আমাদের মনে হয়েছে আফটার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যখন কলকাতার দিকে আসছেন, NH 731 হয়ে বারাণসী পৌঁছানোটাই বেস্ট রুট। আমি নিচে নামলাম, আমার মনে হচ্ছে মানে বর্ষাকালে বোধহয় এর চেয়ে বেশি আরাম লাগে। কোনো একটা দরজা খোলা, দেখ আমারটাই হবে। ঠান্ডা হাওয়াই দিচ্ছে না কোনো, না একেবারেই না। সবাই হাফ সোয়েটার, কেউ এমনি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে লোকজন। হ্যাঁ, কে বলবে যে 26শে জানুয়ারি, মানে বেশ কড়া রোদটা। হুম, লোকটা কি সুন্দর ক্ষেতের মাঝখান দিয়ে এলো সাইকেল সাইকেল নিয়ে পুই পুই কিন্তু করে। ততক্ষণে রেকর্ড হলো না, গেল না উনি একটু আগে। भाई साहब, ये जगह का क्या नाम है? सिंगरा माओ। सिंगरा माओ। सिंगरा माओ। ओके ओके, आपका क्या नाम है? अरविंद। थैंक यू। ইয়েতে করে। টুকায়ের ইয়ে না আজকে টুকায়ের ছেলের কি? মুখে ভাত। ও আজকে হ্যাঁ, কোথায়? হাউজিংয়ে হবে। চাটা খুব সুন্দর বানিয়েছে, দার্জিলিং চাটা। টি ব্যাগটাও সুন্দর। এটা কি সেই দাদাভাইয়ের দেওয়া? না, আমাদের বাড়ির ও, শনিপাতের। কাপড়ের।
টি ব্যাগ। চা পাতা ভরে ভরে নিয়ে এসছি। ও টি ব্যাগ কিনে না। যাই হোক, এই টি ব্রেকের পর এবার একেবারে লাঞ্চ ব্রেকে থামবো। আর সব থেকে বড় কথা, এই চাটা খেয়ে আরাম হলো। লাগছে, হ্যাঁ। আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাটকটাও জমে উঠেছে, মানে গল্পটা, শ্রুতি নাটক। মনে হচ্ছে এরপর কী হলো, এরপর কী হলো, এরপর কী হলো। এন্ডিংটাও যেন এরকমই ভালো হয়। এতে রীতিমতো ওয়েব সিরিজ বানিয়ে নেওয়া যাবে। মেটেরিয়াল তো তাই। চলুন আমরা নাটক দেখতে দেখতে পৌঁছে যাবো, শুনতে 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 পৌঁছে যাই লখনউ। ওয়াশরুমটা কিরকম ছিল? প্রচুর নতুন প্রপার্টি অবভিয়াসলি, কিন্তু ওয়েল বিল্ড, প্রচণ্ড পরিষ্কার, ঝকঝক তকতক করছে। শুধু বারাণসী থেকে টুয়ার্ডস লখনউ আসার সময় এটা ডান দিকে পড়বে, ফলে একটু এরিয়াটা কাট থাকলে ভালো হতো। তো খুব বেশি ট্রাফিক থাকলে একটু মানে আনকমফোর্টেবল ফিল হতে পারে এইদিকে গাড়িটা ঢোকানোর জন্য। আগে গিয়ে ইউ করে চলে আসবি, কতটা আগে আছে কাট সেটা বেশি দেখতে দূর হবে। থাকবে বলে মনে হয় না। যাই হোক, দেখে আমরা বলতে পারবো। সেকেন্ডলি হচ্ছে যে খাবারটা এখনও জানি না, কিন্তু জায়গাটা এখন মানে এই রোডে প্রথমে একটা মনের মতো জায়গা পেলাম। অনেকগুলোই ভালো আছে, এটা একদম মনের মতো, বেশ এসে বসে আরাম করে খাওয়া যাবে আর কি। মানে ভেরি নাইস অ্যান্ড ক্লিন প্রপার্টি। খাবারটা দেখি কেমন, আর সামনে অনেকটা স্পেস আছে, মানে কেউ বাচ্চা নিয়ে এলে সুন্দর মানে ছেড়ে দিলেও অনেকটা সময় একটু রিল্যাক্স করতে পারবে আর কি। তো ওটা ওইখান থেকে আসছে খাবারটা, তাহলে তো বাজে মানে আঢাকা জায়গা দিয়ে আসছে। কোনটা छाछটা काउंटर ওরা বাইরে রেখেছে। बाहर भी आप लोगों को कुछ मिलता है वहाँ पे? बाहर भी कुछ मिलता है? जी सर, बाहर चाय फास्ट फूड का फास्ट फूड, चाय बना मक्खन वगैरह, बटर मैगी वगैरह। ये जगह का नाम क्या है एग्जैक्टली? सर बाराबंकी है। बाराबंकी बेहतर है। आपका नाम? हमारा नाम अमन है। থ্যাংক ইউ। হাতটা ধুয়ে আসি। আমরা অর্ডার করেছি রুটি, সবজি,
মিক্সড ভেজ একটা আর রায়তা। কেমন রে খাবারটা? মানে এই ধরনের ধাবা যেরকম হয় সেরকম। যেটা বিষয় সেটা হচ্ছে কোনো ছোটো জয়েন্টে খেলে কি ওদের সবজিটা একটা আলাদাই অন্যরকম হয়, ওটা একদম ফ্রেশ টাটকা বানিয়ে দেয়। গত বছর শিলিগুড়ি যাওয়ার সময় মনে হয় যে দোকানটায় খেয়েছিলাম, শিলিগুড়ি ঢোকার মুখে, ও প্রথম দ্বিতীয় দিন আমি ক্ষেতের মুজাফফরপুরে মাঝখানে। হ্যাঁ আমার এক্সট্রা রুটি খেয়ে ফেললাম ওটার চোখ করে। হ্যাঁ, একটু তেল বেশি, তুই আর বলবি না এটা তো তেল নয়, এটা তেল বেশি। একটু অয়েলি, কিন্তু দিয়েছে অনেক কিছু। মিক্সড ভেজটা দারুণ বানিয়েছে, প্রচুর রকমের সবজি দেওয়া, মাশরুম দেওয়া, গোলাপ আর হচ্ছে জামুন, গোলাপ জামুন। গরমা গরম গোলাপ জামুনটা না দারুণ খেতে। যে কটা খাবার খেলাম তার মধ্যে গোলাপ জামুনটা দি বেস্ট। ভেতরে পুরো কাজু কুচি কুচি করে দেওয়া, মানে আরেকটা খেতে পারি বাইটে হুম, কাজুটা করছে আর কিসের ফেসার ইলাইচি দেওয়া, দারুণ খেতে, খুব টেস্টি। ওয়েট কর, একটা খাবি? গরম গরম এখানে খাওয়ারই তাই এটা বলবো? ভাবছি। না থাক, ছেড়ে দে, দরকার নেই। দেড়খানা খেলে মানে আর হাফ খেলে ভালো হতো, কিন্তু দরকার নেই। বাকি হাফটা তো তুই খাবি না, তাহলে টাইসি সিচুয়েশন। অনেক গোলাপ জামুন দিয়েছে। এমনি গোলাপ জামুন ভালোও লাগে না? ভাজা মিষ্টি কালো জামটা ছোটোবেলায় বেশি ভালোবাসতাম, বড়োবেলায় কালো জাম নিয়ে ছোটোবেলায় কালো জাম বিভৎস ভালোবাসতাম। ওইটা দারুণ খেতে, অদ্ভুত একটা টেস্ট। বিষয় হচ্ছে যে প্রপার্টিটা আমার খুব ভালো লেগেছে। মানে এইখানে এতদিনে আমি একটা ঠিক জায়গা খুঁজে পেয়েছি, হয়তো আপনাদের হেল্প হবে, যে যেখানে মেয়েদের জন্য ওয়াশরুমটা ভীষণ পরিষ্কার, ভীষণ ঠিকঠাক। হ্যাঁ, চেয়ারটা চেয়ার টেবিলের কথা বাদ দিচ্ছি, চেয়ারটা অ্যাকচুয়ালি খুব কমফোর্টেবল, একটা সুন্দর কুশন দেওয়া, যে কারণে খুব আরাম লাগছে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াশরুম রাস্তায়, তো এটা ক্লিন, তো এটা একটা বিশাল বড় পাওনা। মামায়া দেবো পাবো শুধু ভাত ডাল আর আমরা খেলাম, আমাদের বিল হলো 587। ভেরি নাইস। এই প্রপার্টিটা অনেকটা আমাদের ওই মুরথাল কাইন্ড অফ একটা ভাইব, হ্যাঁ, বা পাঞ্জাবের ওদিকে যত যাওয়া যায় যে বড় বড় ধাবা, সেইটার একটা ভাইব। বড় পার্কিং স্পেস, তারপরে একটা বিশাল বড় সামনের জায়গা। এই জায়গাটা শীতকালে দারুণ লাগবে, বা গরমকালে সন্ধেবেলা বসে চা খেতে ফাটাফাটি লাগবে। গরমকালে যদি কখনো এখান দিয়ে ট্রাভেল করি, এই জায়গাটা বসে, এই যে সামনে সুন্দর কাউন্টার, এটা দিয়ে বসে এখানে চা নিয়ে বসে খেতে, আইসক্রিম নিয়ে বসে খেতে ফাটাফাটি লাগবে। আর শীতকালে তো কথাই নেই। তুই একটা ব্যাপার বললি ওয়াশরুমের ব্যাপারে, ওয়াশরুম পরিষ্কার নো ডাউট, কিন্তু আমি ছেলেদের ক্ষেত্রে যেটা দেখলাম, ওয়াশরুমে কিন্তু সংখ্যা কম, মানে যদি ভিড় ফির হয়ে যায় এক্স্যাক্টলি, তাহলে কিন্তু মেয়েদেরও তাই। হ্যাঁ জাস্ট দুটোই কেবিন আছে সেই রাস্তায়। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রেও 3টে না 4টে দেখলাম টয়লেট করার জায়গা, সেটা কিন্তু এত বড় স্পেস নিয়ে ওরা নিশ্চয়ই টয়লেট বাড়াবেও তখন আশা তার করি। কারণ হচ্ছে বাইরে দেখ আরেকটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, ওটা ভেতরে, ও। ওটা রেস্টুরেন্টের জন্য। এরা ওই একদম খাবার মতো বাইরে, যারা শুধুই গাড়ি নিয়ে আসবে, জাস্ট ওয়াশরুম ইউজ করবে, তাদের জন্য একটা করা আছে। আর এবার বাকিটা আমাদের নিজেদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এটা একটা বড় বড় ব্যাপার। ব্যাপার। হ্যাঁ, যাই হোক, পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আশা করি একেবারে ডিনারের জন্য থামবো, বা একবারে চা খেতে চা খাবো। থামবো। আর বাড়ির চা খাবো না, দুধ চাই খাবো। না বাড়ির চা তো আর নেই। হ্যাঁ না, গরম জল আর টি ব্যাগ সবই আছে, হ্যাঁ কিন্তু এই লখনউয়ের ওটায় একটাই ভালো, খাবারগুলো জঘন্য, চাটা খুব ভালো করে। হ্যাঁ ওই ভাঁড়ে যে চাটা, হ্যাঁ। লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে যে হল্টগুলো আছে। আজকে যারা ওনার তারাও ছিলেন, বয়স্ক মহিলা, ওনাকে আর রেকর্ড করলাম না, তো উনিও বলছিলেন যে আজকে বোধহয় ওদের বেশ কিছু কাস্টমার হয়েছে, নয়তো এতটা Exactly. ভিড় হয় না সবে 1 বছরও হয়নি, সময় তো লাগবে পপুলার হতে। পপুলার হতে। একে এটা নতুন, রাস্তাটাই নতুন, পুরনো রাস্তা এটা নয়। কি বলবো, চলাচল করছে লোক নতুনভাবে, সবাই নালে NH-19 দিয়ে তো যায়, আর তার ওপর হচ্ছে যে প্রপার্টিটা নতুন, তাহলে এখন ওনাদের সময় লাগবে। কিন্তু যেটা বানিয়েছে ভাই খুব ভালো বানিয়েছে, এবং অন্যান্য জায়গাতেও আমাদের এই খেলে এই বিল হয়। মেইন একটা ব্যাপার যে দাম, তো যেগুলো এমনি এই রোডে আর বাকি যে খাবার জায়গাগুলো আছে, ধাবা হোক কি রেস্টুরেন্ট বলুক যাই হোক, এই ভেজ রুটি আর একটা জলের বোতল একটু ছাঁচ এই একই প্রাইস পড়ে।
তো এটা অনেক ডিসেন্ট। চা কফিরও দেখলাম দাম ঠিকঠাক, 30 টাকা চা, 50 টাকা কফি, জলের বোতল যেটা প্রিন্টেড প্রাইস সেটাই নিল, মানে 18 টাকা নিল। সেটাই তো, এখন কি 18 টাকা হয়ে গেছে? সেটা তো জানি না, 20 এগুলো তো টাকাই তো 20 নেয় টাকা সব। করে দাম। হ্যাঁ দেখলাম 18 নিল, জানি না সেটা। তো যাই হোক, মোদ্দা কথা মানে এক্সপিরিয়েন্স খুব ভালো ওভারঅল। যাওয়া যাক, একদম। নাটকের শেষটাও শুনে নেবো। এবং গরম নাটকের লাগছে। শেষ না, এটা তো শুরু, শার্লক হোমস। আবার বারবার একই কথা বলছি কারণ প্রচণ্ড অদ্ভুত লাগছে। গত বছর না, গত 4 বছর ধরে আমরা এই সময় ফিরি, এইরকম গরম আমরা কোনোবার পাইনি। এই সময় আমরা জ্যাকেট পরে গাড়িতে বসে থাকি, রাইট। এইবার বিভৎস গরম লাগছে। এটা তো কটন, মানে এটা তো প্রপার জ্যাকেট নয়, এটা তো একটা নর্মাল এমনি হুডি, কটন হুডি। তো কি যে হবে এইবার গরম জানি না। যাওয়া যাক। চলো। আমরা একবার এই সৈনিক ধাবা যেটা, সেটাই খেয়েছিলাম। ঠিক আছে, বাথরুমগুলো ঠিক ছিল না, রানিং ধাবার মতো, নন এসি। খাবারটা খারাপ ছিল না, খাবারটা ভালো ছিল। রানিং ধাবার ওটা একটা ব্যাপার, খাবার ভালো হতে হবে। খাবার ভালো না হলে কাস্টমাররা কিন্তু এই ধরনের ধাবাতে আসবে না। আসলে লোকাল কাস্টমারদের তো ওয়াশরুমটা খুব একটা প্রায়োরিটি হয় না, ঠিক আছে? আর যারা ট্রাভেল করে তাদের জন্য হচ্ছে যে খাবার প্লাস ওয়াশরুম। এই ডান দিকে ইউপি 32 ধাবা গেল, এটা তো আমরা একবার খেয়েছিলাম, এটাও ভালো, ঠিকঠাক, তাই না? এটা মোটামুটি। হ্যাঁ, মানে যখন আপনারা লখনৌ থেকে টুয়ার্ডস বারাণসীর দিকে যাবেন, তখন এই 2-3টে ধাবার মধ্যেই চেষ্টা করবেন লাঞ্চ করে নিতে, মানে খাওয়া দাওয়ার খেয়ে নিতে, কারণ তারপরে কিন্তু এই ধরনের ভালো ধাবা এখনও পর্যন্ত আর নেই। যদিও এই রাস্তায় দেখছি প্রচুর প্রপার্টি তৈরি হচ্ছে এখন, ছোট ছোট রেস্টুরেন্ট, ধাবা তৈরি হচ্ছে, তো আমাদের চোখে এখনও পর্যন্ত Attention পড়ে। to the vehicle ahead. তো আইদার লখনৌতে খেয়ে বেরিয়ে আসুন, অথবা এই রাস্তায় এখানে খেয়ে নিন। আর যেটা আপনাদের আগেরবার আসার সময় বলছিলাম, যে যদি লখনৌয়ের বিরিয়ানি খাবার ইচ্ছা হয়, টুন্ডে কাবাব এবং বিরিয়ানি, তো সেই ভেতর অবধি যাওয়ার দরকার নেই। হ্যাঁ লুলু মলে টুন্ডে কাবাবির আউটলেট আছে, সেখান থেকে নিজেরা গিয়ে খেতে পারেন, অথবা অন দ্য ওয়ে জোম্যাটো অর্ডার করেও হ্যাঁ নিয়ে যেতে পারেন। মানে আজকে যেমন আমি ভাবছিলাম যে হয়তো আমি অর্ডার করে দেবো, পিক করে নেবো জোম্যাটো, Attention to the কিন্তু vehicle আলটিমেটলি ahead. যেটা ভাবা হলো যে এখন আর খাবো না আমরা লুলু মলে গিয়ে, বা বিরিয়ানি আর কাবাব খাবো না, হালকা ফুলকা খাবো। Attention to the vehicle এটা ahead. আমরা পেয়ে গেলাম। তো বারাণসী থেকে যদি ভালো করে ব্রেকফাস্ট করে বেরোন, তাহলে এখানে এসে আপনারা এই লাঞ্চটা করে নিতে পারেন। লখনৌয়ের ওই লুলু মল অব্দি গেলে একটু বেশি টাইম লাগে, তখন হয়তো একটু বেশি খিদে পেয়ে যাবে। আমরা একটু টাইমে খেয়ে নেওয়া পছন্দ করি। না একটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে যে আমরা আজকে লেট করে বেরিয়েছি, তাই হ্যাঁ তাড়াতাড়ি যারা বেরোবে তারা আরামসে লাঞ্চ টাইমে লখনৌ পৌঁছবে। কারেক্ট, তো সেটা ঠিক। ফলে মানে লাঞ্চে তারা বিরিয়ানি এবং টুন্ডে কাবাব, এই গালবাটি কাবাব একদম ফাটাফাটিভাবে খেয়ে ফেলতে পারবে, যেটা টুন্ডে কাবাব বলে, অ্যাকচুয়ালি ওটা গালাভাট কাবাব। আর আমাদের একটা সাজেশন, যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে চেষ্টা করবেন খাবার না খেতে। ওখানে খাবারের কোয়ালিটি মানে খুব দরকার না পড়লে ওখানে দুটো না বোধ আরও কয়েকটা বেশি আছে খাবার জয়েন্ট আছে, তো সেগুলো খাবার কোয়ালিটি খুবই খারাপ। মানে ফুড প্লাজার মধ্যেই যা আছে তো, হ্যাঁ তার বাইরে তো আর কিছু নেই। তো আর সেখানে মানে খাবারটা খুবই খারাপ। চাটা ভালো দেয়, ভাঁড়ের চাটা ভালো করে, কিন্তু বারিস্তাও আছে একটা ফুড প্লাজায়, মানে দিল্লি থেকে কলকাতা আসার দিকে, আর এদিক থেকে যাওয়ারও কোনটা এখন মনে নেই, প্রথমটা না দ্বিতীয়টায়, কিন্তু সেটা দেখলে যেগুলো মনে হয় সব পুরোনো অনেক পুরোনো বাসি খাবার রাখা। আর বারিস্তা বাদ দিলে Attention to যেগুলো the vehicle ahead. নর্মাল খাবার মানে পাওয়া যায়, ইন্ডিয়ান ফুড হোক বা সাউথ ইন্ডিয়ান বা চাইনিজ, খুবই খাবারগুলো ভালো না। তো দায়ে পড়ে খেতে হয় অনেক সময়, তখন কিছু উপায় থাকে না, কিন্তু অ্যাভয়েড করতে পারলে ভালো। আমাদের তাজ এক্সপ্রেসওয়ে যেটা বা যমুনা এক্সপ্রেসওয়ে, সেখানে খাবারের অপশন ভালো, মানে ওরম ব্র্যান্ডেড খাবারও পাওয়া যায়, আর যেগুলো ফুড প্লাজা মতো আছে সেগুলোতেও একটা স্ট্যান্ডার্ড খাবার পাওয়া যায়। একটা ফুড প্লাজা আছে যেগুলো দেখবেন একদম জাস্ট একটা মানে টালি মতো দিয়ে একটাই ক্যান্টিন মতো, সেইখানের খাবারগুলো কিন্তু সেই জয়েন্টগুলো
খাবারগুলো ভালো না। এত ডিটেলস মানে তো ওইভাবে বলা সম্ভব না, ফলে আপনাদের আমাদের ভিডিওগুলো দেখতে হবে। হ্যাঁ, তবে আমাদের আপনার- ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কোন জায়গাগুলো খাবার ভালো, কোন জায়গাগুলো ভালো না। হ্যাঁ, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের সিমলা টু কলকাতা যে বা দিল্লি টু কলকাতা যে রোড ট্রিপের ভিডিও, সেটা দেখে ফেলুন। তাহলে সেখানে প্রপারলি আমরা খাওয়া দাওয়া নিয়ে বলেছি, কারণ খাওয়া দাওয়াটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। শুধু আমাদের কাছে নয়, যারা ফ্যামিলি বাচ্চা নিয়ে ট্রাভেল করে তো বটেই, প্লাস লং ড্রাইভে বা অনেকটা এরকম ট্রাভেল করলে খাওয়া দাওয়াটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ উল্টোপাল্টা খেলেই গন্ডগোল। তো সেইটা ঠিক জায়গায় ঠিক মতো না হলে একটু সমস্যা। তো এই জন্যই আমরা বারবার এখানে ভালো ওখানে ভালো এগুলো বলতে থাকি। Attention to the vehicle ahead. অবভিয়াসলি বিং আ ওমেন আমার আরেকটা প্রায়োরিটি থাকে যে কোথায় পরিষ্কার টয়লেট সেইটা আপনাদেরকে ইনফর্ম করা। আর সব থেকে বড় কথা হচ্ছে সাধারণত মায়েদের সঙ্গে বাচ্চারাও যায় অবশ্যই, হুম। ঠিক আছে? তো সেটাও একটা বড় ব্যাপার না, যাতে ইউটিআই এর চক্করে পড়তে না হয় সেটা। ওয়াশরুমটা আমাদের কাছে একটা টয়লেট। আর যে কোনো স্প্রে স্যানিটাইজার মানে সেটা পিসেফ হতে পারে বা যেটাই হোক একটা ক্যারি করলে ভালো। তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ধারণা আমরা একটা সদুত্তর দিতে পারবো, কারণ এটা আমাদের 15 নম্বর বার এই রাস্তায় যাতায়াত। এই রাস্তায় টু বি ভেরি প্রেসাইজ 14 নম্বর বার, কারণ একবার আমরা কলকাতা থেকে শিলিগুড়ি গেছি, এই দিল্লি থেকে শিলিগুড়ি হয়ে কলকাতা গেছিলাম। তো হ্যাঁ, শিলিগুড়ি যেবার গেছিলাম আমরা লখনৌ অব্দি তো এসেছিলাম, তারপর পূর্বাঞ্চল ধরেছি, সেটা অন্য কথা। NH 731 এই শেষ যে স্ট্রেচটা, সেটা একটু শহরে ঢোকার আগে তখন একটু Attention to the ট্রাফিক শুরু vehicle হয়। ahead. বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে ঢুকলে তখন আরো বেশি ট্রাফিক থাকে। আজকে তো ছুটির দিন বলে অতটা আর Attention to দুপুরবেলা the পেরিয়ে যেতে vehicle পারলে কোনো ahead. ব্যাপার না। বারাণসী থেকে সকাল সকাল বেরোলে এটা আপনারা মোটামুটি দুপুরের দিকেই পেরিয়ে যাবেন। ওই যে আউটার রিং রোডের কানটা, কানপুর রায়বেরেলি। আরেকটাও ব্যাপার, এখানে আপনাদের গুগল ম্যাপে সবসময় দেখবেন আউটার রিং রোড দেখাবে, এই যে সামনে উপরেরটাই তো আউটার। আউটার রিং রোড। আমরা গেছি বার দুয়েক আউটার রিং রোড দিয়ে। আউটার রিং রোডটা আমাদের মনে হয়েছে যে অত্যাধিক বেশি ঘুরে যেতে হয়, তার চেয়ে শহরের ভেতর দিয়ে বেরিয়ে যাওয়াই বেটার। শহর মানে লখনৌ শহর নয়, সেটা হচ্ছে রিং রোড, আর এটা হচ্ছে আউটার রিং রোড। সেটা ম্যাপ দেখে ঠিক করে বুঝে নিয়ে গেলেই হবে, যে কোনোদিন যদি দেখা যায় লখনৌ। তবে হ্যাঁ, আপনাদের মানে এটা এমন কিছু আহামরি ব্যাপার না, যদি আউটার রিং রোড মানে কোনো মনে হয় গুগল ম্যাপকে ফলো করবেন, পরিষ্কার ম্যাপ ধরে বেরিয়ে যায়। কিন্তু আমাদের মনে হচ্ছে এটা অনেকটা বেশি সময় নেয় এবং অনেকটা বেশি পুরো ঘোরা মানে হয়। রিং রোডেরও বাইরে, মানে আউটার দিয়ে পুরো ঘুরে তারপর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে তোলে। কারণ আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি সেটাই রিং রোড, শহরটাকে জাস্ট একটু টাচ করে ছুঁয়ে বেরিয়ে যাবো। হুম। শহর মানে তাও ওই নতুন গড়ে ওঠা যে লখনৌ। কারণ আমরা যখন বলি যে লখনৌ ক্রস করছি বা আগ্রা ক্রস করছি, আমাদের কিন্তু শহরের ভেতর ঢুকতে হয় না, সবই হচ্ছে বাইরে বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া। মানে লখনৌয়ের শহরের বা আগ্রা শহরের কোনো রকম ছোঁয়াই আপনি এখানে দেখতে পাবেন না একদম। এই রাস্তাগুলোর উপর। অনেকটাই বাইরে। বাইরে তো তুন্ডে কাবাবিতে বসে, লুলু মলে খাওয়া তুন্ডে কাবাবিতে বসে, অরিজিনাল যেটা তুন্ডে কাবাবি লখনৌয়ের শহরের ভেতর, সেখানে খাওয়ার মধ্যে অবভিয়াসলি পার্থক্য তো আছে। ওই ভাইবটা আপনি পাবেন না, কিন্তু অ্যাটলিস্ট টেস্টটা তো পাবেন। এক্স্যাক্টলি। হ্যাঁ। সাতটা একই। স্বাদটা একই। মানে আমি এখানেও কি এসেই জিজ্ঞেস করেছিলাম, বলে ওখান থেকেই হয়ে আসে। আর সত্যি সাতটা সেম স্বাদটা একে, হ্যাঁ। একই। কিন্তু যাতায়াতের পথে এটা খুব সুবিধা, কারণ আমরা একবার 23 সালে বোধহয় 23 বা 24 জানুয়ারিতে যখন আমরা ফিরছিলাম, তখন এই লুলু মলের কথাটা আমরা জানতাম না। তো আমরা ওই ভেতরে খেতে ইচ্ছা করছিল, হ্যাঁ। টুন্ডে কাবাবিতে যাই গিয়ে খাওয়ার। সেবার যাওয়ার সময় তো লখনৌতে ছিলাম এক্স্যাক্টলি। দুদিন। আর এই সোনিপত মানে এই দিল্লির দিকে যাওয়ার সময়ও আমরা গাড়ি এক জায়গায় পার্ক করে তারপরে টোটো করে গেছিলাম। তো সেগুলো একটু বেশি ঝঞ্ঝাট হয়ে যায় আর কি। আর লখনৌ শহরটা তখনও অত চেনা ছিল না আমাদের। এখন যেমন মোটামুটি জানি যে কোন জায়গায় পার্ক করে যেতে হবে, হ্যাঁ, তখন অতটাও চেনা ছিল না। ফলে একটু মানে অনুভবের একটু ভয় করছিল যে গাড়িটা পার্ক করে কারণ যাচ্ছে, এইসব অঞ্চলে কাঁচ ভেঙে জিনিসপত্র নেওয়ার ব্যাপার থাকে না, এবং ফলে গাড়িতে ভর্তি জিনিস। তখন লাগে যখন ফিরি আমরা, তখন যে কোনো জায়গায় পার্ক করা তো মুশকিল। তাও তখন ভয় ডর একটু কমই ছিল, যে কোনো জায়গাতেই পার্ক করেছিলাম আমরা। মানে লাকিলি সেখানে একটা
লোক ছিল, হয়তো আমরা রাস্তার ধারেই পার্ক করে চলে যাবো ভাবছিলাম। কাঁচ ভেঙে জিনিসপত্র নেওয়ার ভয়টা আমার একটু কমই কেন রিসেন্টলি একটু মাথায় ঢুকেছে। আসলে আমাদের কলকাতা বা বম্বের দিকে তো ওই চলটা নেই, Attention to the vehicle কলকাতার ahead. দিকে তো একেবারেই নেই। দিল্লিতে যেমন দিল্লিতে যেমন ভয়ঙ্কর, মানে হ্যাঁ আমরা আসার পর আমাদের পরিচিতদের সঙ্গে যখন আমরা দিল্লি যেতে শুরু করলাম, তারা যেমন মানে প্যানিকড ইয়েতে থাকতো যে এই সব দিল্লি- নিয়ে সরে যাওয়া, মানে নিয়ে নেমে পড়া বা সিটের নিচে লুকিয়ে রাখা, সেইগুলো সব করতো বা করে। দিল্লি আসার আগেও আমি এইভাবে কাঁচ ভেঙে জিনিসপত্র চুরির গল্প শুনেছি। মায়ের এক বান্ধবী, তার ছেলের হয়েছিল গাড়ি ভেঙে কাঁচ ভেঙে সমস্ত কিছু নিয়ে। এখান থেকে আমরা NH 731 শেষ হচ্ছে, এখান থেকে নর্মালি রিং রোড ধরতে গেলে টুয়ার্ডস লেফট যাই এয়ারপোর্টের দিকে। বা দিক দিয়েই চল, কারণ গাড়ির ভিড় তো ভালোই দেখছি। এই আমরা NH 731 ছেড়ে আগ্রা রিং রোডে ঢুকে গেলাম টুয়ার্ডস এয়ারপোর্ট। যেটাকে NH 27ও বলে। লেখা আছে স্পিড লিমিট 60। যদি ফগ থাকতো আমরা হয়তো ভেবেছিলাম তাহলে আগ্রায় স্টে করে যাব। ইন দ্যাট কেস আমরা ভেবেছিলাম যে তাহলে টুন্ডে কাবাবিতে কাবাব খেয়ে বিরিয়ানি খেয়ে যাব, কিন্তু দেখছি যে ফগের কোনো একটা সমস্যা নেই, তাহলে সময়টা বেশি নষ্ট করা যাবে না। এই রাস্তাটা দিয়ে কখনো আসিনি, তো আসেনি কারণ ভুল করে উঠে পড়ছি, এটাই ভুল করে মনে হচ্ছে উঠে পড়েছি। যাতে খারাপ তো কিছু হলো না। এই তো উপরে মেট্রো। ওটা কেল্লা, নীল কেল্লা, এখানে নীল চাষিরা নীল চাষ করে। এই ট্রাভেলগটা এডিট করার সময় বুঝতে পারলাম যে এটা বড্ড লম্বা হয়ে যাচ্ছে, তাই এই পর্বটা আমরা লখনৌতেই শেষ করব, আর পরের পর্বটা শুরু করব লখনৌ থেকে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন, আর যেখানেই যাবেন জায়গাটা নোংরা করবেন না। নমস্কার। 4:30 বাজে আমরা উঠে পড়ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এই সেই ডাইনোসরাসের